গুলি করার সাথে সাথে মেঘা ছিটকে দূরে গিয়ে পড়তে লাগলে আদ্রিয়ান এসে ধরে ফেল। আর মেঘা ভয়ে আদ্রিয়ানের জ্যাকেট খামচে ধরল। আদ্রিয়ানও মেঘাকে সোজা করে দাঁড় করিয়ে এক সাইডে জড়িয়ে ধরে সেই লোকটির দিকে ট্রিগার বাটন চেপে ধরল। লোকটি যখন পড়ে গেল তখন দুজন বডিগার্ড এসে তাড়াতাড়ি করে ছেলেটিকে ধরল, আর ছেলেটিও ব্যথায় কাতরাতে থাকলো। এই বাড়ির যতগুলো গার্ড ছিল সবগুলোকেই কবজা করে নিয়েছে, তাই লোকটিকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসলো না। হয়তো আজ তার সব কিছুই ফাঁস হয়ে যাবে। আদ্রিয়ান মেঘাকে নিয়ে সোফায় বসে আরাম করে বসলো। এরপর লোকটিকে সামনের সোফায় বসানোর জন্য ইশারা করলো। তখনও লোকটির মুখে রুমাল বাঁধা। আদ্রিয়ান রুমালটা খোলার জন্য গার্ডকে ইশারা করলো। রুমালটা খোলার সাথে সাথে মেঘা অবাক হয়ে তাকিয়ে থাকলো। ওই একটু আন্দাজ করতে পেরেছিল, কিন্তু এখন দেখছে তার আন্দাজটাই সঠিক। নিদ্র ভাইয়া আপনি? তো কি মিস্টার নিদ্র খান, এতদিন রুমালের আড়ালে থেকে আমার ব্যক্তিগত সম্পত্তির উপরে নজরদারি করলি, আবার আমার নাকের নিচ থেকে 2বার কিডন্যাপও করলি। দম আছে তোর খুব? হবে। হবে নাই বা কেন? পিমনির ছেলে বলে কথা, একই রক্ত বহমান আছে আমাদের শরীরে, তাই এই সাহসটা দেখিয়েছিস। নিদ্র ধরা খেয়েও কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। এতে অবশ্য আদ্রিয়ানের তেমন কোনো যায় আসছে না, কারণ সে আগে থেকেই জানতো, শুধু সামনাসামনি আসার অপেক্ষায় ছিল। কিন্তু মহড়া মেঘাকে বানাতে হয়েছিল। তো মিস্টার আদ্রিয়ান, উফ দাদা ভাই, তো এখন বল তোর পিচ্ছি বউ আর রক্ষিতার খবর কি করে পেলি? আদ্রিয়ান তা শুনে মুচকি হাসলো। এরপর পায়ের পা তুলে নিদ্রর দিকে তাকিয়ে, এই যে দেখছিস আমার পিচ্চি বউ, সে আমার ব্যক্তিগত সম্পত্তি। আর ব্যক্তিগত সম্পত্তিকে কি কেউ এমনিতেই উঠতে দেয়? তাকে উড়ানোর জন্য যতটুকু সীমা দেওয়া দরকার ততটুকুই দেওয়া হয়েছে। এর বাইরে যাতে যেতে না পারে তার দায়িত্বটা তো আমার, তাই না? আদ্রিয়ানের এরূপ কথা শুনে নিদ্র তার কুচকানো ভুরু আরও কুচকালো। সে জানে যে মেঘা আদ্রিয়ানের জন্য কি, কিন্তু যখন শুনেছে যে আদ্রিয়ান তার বোন নিশুকে বিয়ে করছে, তখন তার মাথায় একটা কথাই ঘুরছিল, যে মেঘাকে আদ্রিয়ান বৈধভাবে কখনোই হয়তো স্বীকৃতি দিবে না, রক্ষিতা হিসেবে রাখবে। কিন্তু এখানে আদ্রিয়ান বারবার পিচ্ছি বউ বলাতে ব্যাপারটা কেমন ঘেটে যাচ্ছে। তুই বারবার মেঘাকে পিচ্ছি বউ বলে সম্বোধন করছিস কেন? আমি যতদূর জানি তোদের কখনো বিয়ে হয়নি, তো পিচ্ছি বউ না বলে ডেকে রক্ষিতা বললেই পারিস। তোর অবশ্য কি আমার বোনকেও বিয়ে করবি আর মেঘার জীবনটাও নষ্ট করবি, সেটা তো আমি কখনো হতে দিতে পারি না। তাই মেঘাকে তুলে নিয়ে এসেছি নিজের কাছে। জানি সে আসবে না, খুবই জেদি মেয়ে, আর সে আমাকে ভালোভাবে চিনেও না। একজন অপরিচিত ব্যক্তির সাথে আশা কখনোই সে কমফোর্ট ফিল করবে না। ভেবেছি আজকেই বিয়ে করে আমি মেঘাকে নিয়ে লন্ডনে চলে যাব। সব প্ল্যান করাই ছিল, তুই এসে সব ঘেঁটে দিলি। নিদ্রর বারবার রক্ষিতা উচ্চারণ করতে আদ্রিয়ান বসা থেকে উঠে নিদ্রর নাক বরাবর খুশি দিল। এতে নিদ্রও সোফা থেকে ফুলরে পড়ে গেল। কাবিননামায় স্বাক্ষর করা একমাত্র বউ আমার, তাও তার আব্বুর থেকে পারমিশন নিয়ে বউ বানিয়েছি। এখন কি তোদের সবাইকে ঢোল পিটিয়ে বলতে হবে যে আদ্রিয়ান বিয়ে করেছে? তোদের কি তখন আবার বলবি বাল্যবিবাহ করেছি, এরপর আমার বউটাকে নিয়ে আবার টানাটানি করতি? এমনিতেই আমার বউটার ঘাড়ের রগ একটা বাঁকা, যে যা বলে তার উল্টোটাই বোঝে। এটাকে এখনও ঠিক করতে পারলাম না, আর তুই কোত্থেকে টপকে এসে আমার বউটাকে নিয়ে ভ্যানিশ হয়ে যাওয়ার প্ল্যান করছিস? এটা তো আমি আদ্রিয়ান থাকতে কখনোই হতে দিতাম না, তাই না ভাই আমার? বলে আদ্রিয়ান আবার গিয়ে মেঘার পাশ ঘেঁষে বসলো। মেঘা এতক্ষণ আদ্রিয়ানের কথা শুনছিল, কিন্তু যখন শুনলো আদ্রিয়ান আর মেঘার আগে থেকে বিয়ে হয়েছে, তখন থেকে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। আবার এটাও বলছে যে তার আব্বু নিজে পারমিশন দিয়েছে। কই, তার আব্বু তো এরূপ কোনো কথা তাকে বলেনি। সব কিছুই কেমন গোলপাক খাচ্ছে। এত রহস্য কেন? সব কিছুই মাথার মধ্যে ঢুকছে না তার। উপর সব কিছু ওই ছোট্ট মাথায় হ্যান্ডেল করতে পারলো না, তাই আদ্রিয়ানের উপর ঢলে পড়লো। আর আদ্রিয়ানও বোধহয় এই অপেক্ষায় ছিল, কারণ এখন যা হতে যাচ্ছে তা তার জান দেখতে পারবে না। তাই এতক্ষণ বসে বসে সময় নষ্ট করছিল এই বাস্টারটার জন্য। না হলে কখন যে একে উপরে পাঠিয়ে দিত, তা তার সাথে আরও অনেক কিছু স্পষ্ট হওয়ার আছে।
এর আগে এটাকে মারা যাবে না। মেঘার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর মেঘাকে কোলে করে উঠিয়ে ওইখানের একটি রুমে শুয়ে দিয়ে আবার আসলো। এরপর নিদ্রর দিকে রক্তরঞ্জিত চোখে তাকিয়ে কাউকে ভেতরে আসার জন্য বলল। মেঘা বউ সেজে বসে আছে বাসর ঘরে। কিছুক্ষণ আগে সব ধর্মবিধি ও আইন অনুসারে আদ্রিয়ানের সাথে বিয়ে হয়েছে। মেঘার অবশ্য এই বিয়েতে খুশি হওয়ার কথা, কিন্তু সে এখনও বিস্ময় থেকে উঠতে পারেনি। কি থেকে কি হয়ে গেল? যখন সে অজ্ঞান ছিল তখন সেই জায়গায় কি হয়েছিল তার বিন্দু মাত্র ধারণা নেই। ওই নিদ্রর কি হয়েছিল তাও জানে না। আর এখানে এসে আরেকটা খবর শুনে সে চরম বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। মেঘা যখন জ্ঞান ফিরেছিল তখন প্রায় বিকেল। তখন সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। সে জেগে ওঠার সাথে সাথেই রুমে কয়েকজন মেয়ে আসে, সাথে দাদিমাও। মেঘা দাদিমাকে দেখে মাথা নিচু করে ফেলে, কারণ এই মানুষটার সাথে মনে হচ্ছে অন্যায় করেছে। সকালবেলার কাণ্ডটা নিয়ে তার মধ্যে গিল্টি ফিল হচ্ছে, কিন্তু তারই বা কি করার ছিল? সে তো আর জানতো না যে ওই খাটাস ব্যাটা নিদ্র তাকে তুলে নিয়ে যাবে। গেছে তো গেছে, একদম বিয়ে করার জন্য কি কাণ্ডটা না ঘটালো। কিন্তু এখন তো আরও বেশি ভয় পাচ্ছে যে আদ্রিয়ান তাকে সেখান থেকে নিয়ে এসেছে। কে জানে কি করবে এখন তাকে? হয়তো কুচি কুচি করে পদ্মা সেতুর নিচে ভাসিয়ে দিবে। এসবই ভাবছিল আর নিজের প্রাণ বাঁচানোর পন্থা খুঁজছিল। তখনই দাদিমা এসে পাশে বসলো, কিন্তু কোনো কথা না বলেই ওই মেয়েগুলোকে বলল যে সাজিয়ে দেওয়ার জন্য, যেমনটি আদ্রিয়ান বলেছে। বেশি মেকআপ করতে বারণ করেছে, কারণ এসব আদ্রিয়ান কম পছন্দ করে। আর বলেছে যাতে সুন্দর করে হিজাব করে দেয়, যেন একটা চুলও দেখা না যায়। দাদিমার এরূপ কথা শুনে মেঘা শুধু তাকিয়ে থাকলো। এরপর মেয়েগুলো এসে যখন মেঘাকে ফ্রেশ হয়ে আসতে বলল, তখন মেঘা তাড়াতাড়ি দাদিমাকে জিজ্ঞেস করতে লাগলো কেন সাজানো হবে তাকে। এতক্ষণ জিনিসপত্র দেখে বুঝে গেছে যে ব্রাইডাল সাজ দিবে তাকে, কিন্তু এই সাজ দিয়ে সে কি করবে? আজ তো আর তার বিয়ে না। তাই দাদিমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু দাদিমা কোনো উত্তরই দিল না। দরজা ঠেলে একজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। মেঘা সারাদিন কিছুই খায়নি, যার জন্য হয়তো এতক্ষণে শরীর দুর্বল হয়ে পড়েছে। তার জন্য দাদিমা মেঘাকে ফ্রেশ হয়ে আসতে বলল আগে। মেঘার অবশ্য মন খারাপ হয়ে গেল। এরপর দাদিমা ভাত মেখে মেঘার মুখের সামনে ধরলো খাওয়ার জন্য। মেঘারও খুব খিদে পেয়েছিল, যার জন্য আর না করেনি। শোনো মেঘা, তুমি সকালে যে কাজটা করেছো সেটা একদম ঠিক কাজ করোনি। সেটার জন্য আমি তোমাকে কিচ্ছু বলছি না, কারণ দোষটা তোমার একার না, ছোট এখনো তুমি, তাই অনেক কিছু এখনো তোমার বোঝার আছে। কিন্তু এরূপ কাজ যাতে দ্বিতীয়বার না হয় সেই দিকে খেয়াল রাখবে। পালিয়ে গেলেই সব কিছু সমাধান হয় না। যদি আজকে কোনো অঘটন ঘটে যেত তাহলে আমার নাতিটাকে কিভাবে সামলাতাম? দাদিমার কথা শুনে মেঘা মাথা নিচু করে ফেলল। তোমার আব্বু এসেছে, তোমার সব প্রশ্নের উত্তর তোমার আব্বু তোমাকে দেবে। তাই এখন মাথার মধ্যে এত কিছু ঢোকাতে হবে না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কিছুক্ষণ পর উকিল ও কাজী আসবে। মেঘা আব্বুর কথা শুনে খুশি হলো। কাজী আর উকিলের ব্যাপারটা শুনে ভুর কুচকালো। এখানে কাজী আর উকিলের কাজ কি? আবার মনে পড়লো যে আজ তো আদ্রিয়ান আর নিশুতির বিয়ে, তারা তো আসবেই, কিন্তু এর জন্য তাকে কেন তৈরি হতে হবে? সে তৈরি হবে না, কিছুতেই না। তার আব্বু এসেছে যখন, তখন তার আব্বুর সাথে চলে যেতে পারবে। এখন আদ্রিয়ানকে একটা সরি বলে দেবে আজকের কাজটার জন্য, যেহেতু দাদিমাও কষ্ট পেয়েছে। তাই দাদিমার দিকে তাকিয়ে, দাদিমা আব্বু এখানে কি করে? আর তুমি এই কথাকে এখন বলছো? দেখি সরো সরো, আমি আব্বুর কাছে যাব। নিশ্চয়ই আমাকে নিতে এসছে, তাই না? এই বলে মেঘা দাদিমার বাকি কথা না শুনেই দৌড়ে রুম থেকে বের হতে লাগলে কেউ মেঘার হাতের কবজি ধরে সামনে আনে। মেঘা যেতে চাইলে বাধা পড়ে তার হাতে, তাই কে তাকে আটকিয়েছে তা দেখার জন্য ব্যক্তিটির দিকে তাকালো। আদ্রিয়ানকে দেখে হালকা ঢোকিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে, কিন্তু সে নিজেকে সামলিয়ে আদ্রিয়ানের দিকে চোখ তুলে তাকায় আর শাসনের সুরে বলে, আপনার সাহস তো কম না, আপনি আমাকে স্পর্শ করেছেন, হাত ছাড়ুন আমার। বলে মেঘা আদ্রিয়ানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ান আরও শক্ত করে চেপে ধরে। তাতে মেঘা হালকা ব্যথাও পায়, তবু সে নাছুর বান্দা,
ছাড়া তাকে পেতেই হবে, তা না হলে আব্বু তো তাকে রেখেই চলে যাবে। মেঘা ছটফট করতে দেখে আদ্রিয়ান সবাইকে বলে কিছুক্ষণের জন্য বাইরে যেতে। সবাই বের হয়ে গেলে দাদিমা উঠে দরজার দিকে আদ্রিয়ানের দিকে তাকালো, এরপর মেঘার দিকে তাকিয়ে আবার আদ্রিয়ানের দিকে তাকালো। দাদু ভাই, মেয়েটা এখনও বোঝ, বেশি বাড়াবাড়ি করো না, এতে হিতে বিপরীত হতে পারে, তাই যা করবে ভেবে চিন্তে করবে। এই বলেই দাদিমা বাইরে চলে যায়। আদ্রিয়ান মেঘার হাত ধরে রেখে দরজা বন্ধ করে, এরপর মেঘাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করে। প্রতিবিম্বতে দুজনকেই ফুটে ওঠে। মেঘা যখন প্রতিবিম্বের দিকে তাকায় তখন দেখে আদ্রিয়ান আগে থেকেই তার দিকে কেমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘা বেশিক্ষণ সেই চোখের দিকে তাকাতে পারল না, তাই অন্যদিকে দৃষ্টি দিল। তা কি যেন বলছিলে? তোমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলাম? বলে আদ্রিয়ান মেঘার ঘাট থেকে চুল সরিয়ে জড়িয়ে ধরল, এরপর কানের কাছে ঠোঁট নিয়ে লো ভয়েসে বলল, আমার সাহসটা বরাবর বেশি, আর তোমার বেলাতে তো মাত্রাতিরিক্ত, তাই তোমাকে স্পর্শ করার জন্য এক্সট্রা সাহসের দরকার হয় না। আদ্রিয়ানের এরূপ কাছে আসাতে মেঘার শরীরে কম্পন সৃষ্টি হলো। কোনো মতে নিজেকে সামলে আদ্রিয়ানকে ধাক্কা মারল। হঠাৎ ধাক্কাতে আদ্রিয়ান প্রস্তুত ছিল না, তাই একটু পিছিয়ে গেল। এরপর মেঘার দিকে অবাক চোখে তাকালো। সমস্যা কি আপনার? বারবার কাছে আসছেন কেন? নাকি এখন বলবো যে আপনার ক্যারেক্টারেও সমস্যা আছে? নিশুদির সাথে বিয়ে হচ্ছে তো তাকে বিয়ে করুন, আমার পেছনে কেন পড়ে আছেন? নিত্র ভাইয়ার কথাই তাহলে ঠিক? রক্ষিতা বানাতে চাইছেন আমাকে? মেঘের এরূপ কথায় আদ্রিয়ান তার হাত মুষ্টিবদ্ধ করে ধরল। নিজের রাগ সংবরণ করার চেষ্টায় আছে। কি হলো, এখন চুপ করে আছেন কেন? তাহলে কি এটাই ঠিক আপনি আমাকে উচ্চস্বরে একটি শব্দ হলো, যেই শব্দে মেঘা কেঁপে উঠল। সাথে সাথে চোখ বন্ধ করে কানে হাত দিল। মেঘা চোখ খোলার আগেই আদ্রিয়ান মেঘার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল, এরপর সবার সামনে এনে দাঁড় করালো। মেঘার সামনে তাকিয়ে দেখলো এখানে প্রায় সবাই আছে। দাদিমা, পিমনি, ফুপা, নিশু আর তার সাথে নতুন 3 জনকে দেখতে পাচ্ছে, যাদের আগে দেখেছে বলে মনে হয় না। হঠাৎ করে বাম সোফায় চোখ পড়তে দেখলো তার আব্বু বসে আছে। আব্বুকে দেখে সব কিছু ভুলে গেল, আর যখনই তার আব্বুর কাছে যেতে নিবে তখনই আদ্রিয়ান ধরে ফেলে। ওই দিকে নয় সোনা, তুমি জানতে চাইছিলে না আমি নিশুকে বিয়ে করছি, আবার সেই সাথে তোমাকে রক্ষিতা বানাতে চাইছি কেন? তাহলে সেই উত্তর আগে জেনে নাও, তারপর না হয় তোমার আব্বুর কাছে যাবে। আপনার কোনো কথা শোনার আগ্রহ নেই। আব্বু যখন চলে আসছে তখন আপনি আর আমাকে আটকাতে পারবেন না। তাই নাকি? আর যদি তোমার আব্বুই তোমাকে নিতে না চায় তখন কি করবে? আব্বু কেন নিতে চাইবে না? আমার আব্বুর মেয়ে আমি, আর আমি আমার আব্বুর সাথে যেতে চাইলে অবশ্যই নেবে, তাই না আব্বু? তুমি বসে আছো কেন আব্বু? এক্ষুনি চলো, এখানে আমার দম বন্ধ লাগতেছে, আমাকে এই শয়তানটার কাছ থেকে নিয়ে যাও। মেঘার এরূপ কথা শুনে তার আব্বু বসা থেকে উঠে মেঘা আর আদ্রিয়ানের সামনে আসলো। এরপর মেঘার মাথায় হাত বুলিয়ে, কোনো বাবাকে দেখেছো আম্মু যে তার মেয়ের সংসার ভাঙতে? আমাকে কি সেই রকমের আব্বু মনে হয় আম্মু? মেঘার আব্বুর এরূপ কথা শুনে কিছু বুঝলো না। এখানে সংসার ভাঙার কথা আসছে কেন আব্বু? আমি বলছি মেঘা বনু। হঠাৎ করে নিশুর কথায় তার দিকে তাকালো। আজ নিশুকে খুব সুন্দর লাগছে। ম্যাজেন্টা কালারের লেহেঙ্গা খুব সুন্দর করে ফুটে উঠেছে নিশুর ফর্সা গায়ে। নিশুর ডাকে নিজের বাস্তবে ফিরল। আমি লন্ডন থেকে এসেছিলাম ভাইয়ার সাথে, আর প্রায় 20 দিন আগে, কিন্তু সেটাও সেম ড্যাডকে না জানিয়ে। কারণ বাংলাদেশের কথা বললে ওনারা আসতে দিত না, ছোট একটা কারণ বললেই আসতে দিত, আর সেটা হলো দাদা ভাই মানে আদ্রিয়ানকে যদি বিয়ে করি তাহলে। সে যাই হোক, আমি তবুও এসেছিলাম ভাইয়ের সাথে অনেক কষ্ট করে। আসলে এখানে আসার একমাত্র উদ্দেশ্য ছিল আমার প্রিয় মানুষটির সাথে দেখা করা, কারণ সে বাংলাদেশেই থাকতো। আয়ার নাম তার, আর আমাদের ফোনেই পরিচয়, আর তার থেকে প্রণয়। ও একটা ভালো কোম্পানিতে চাকরি করে, তাই আমাদের সম্পর্ক যখন 2 বছর হয় তখন বিষয়ে বিয়ের প্রস্তাব রাখে আমার মম ড্যাডের কাছে, কিন্তু আমার মম ড্যাড বলে তাচ্ছিল্য হাসলো। এরপর আবার বলা শুরু করলো। তারা আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি, উল্টো
অয়ন আর ওর বাবা মাকে অনেক অপমান করেছে, বলেছে যে টাকার লোভ না আমাকে ফাঁসিয়েছে, আরও অনেক কিছু। এরপর থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অনেক চেষ্টা করেও তার খবর পাইনি। সেজন্যই আমি বাংলাদেশে আসি তার খোঁজে, আর তার খোঁজে অনেক কষ্টে জোগাড় করি। আর এসব কিছুতেই দাদাভাই আমাকে সাহায্য করেছে। আজকে আমার আর আদ্রিয়ানের নয়, বরং তোমার আর আদ্রিয়ানের বিয়ে হওয়ার কথা। আর আমার সাথে আয়ানের, যার পুরো আয়োজন দাদাভাই নিজে করে, কিন্তু তার মধ্যে আমাদের কিছু অভিনয় করতে হয়। সেটার কারণ কি তা আমি জানি না, হয়তো বড় কোনো কারণ থাকতে পারে। সেটা না হয় দাদাভাই তোমাকে বলবে। সরি বোনো, এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আর এই যে দেখেছো, ও হচ্ছে অয়ন, আমার প্রিয় মানুষ। অনেক কষ্টে তার সাথে আমার বিবাহ হতে যাচ্ছে, আর পুরো কৃতিত্ব দাদা ভাইয়ের। এই জন্যই আজ আমি আমার প্রিয় মানুষটিকে কাছে পাচ্ছি এবং সারা জীবনের জন্য নিজের নামে করে নিচ্ছি। বলে মুচকি হেসে অয়নের দিকে তাকালো। আর এইদিকে মেঘা কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেল। এত কিছু হয়েছে, অথচ সে কিচ্ছুটি টের পায়নি। মেঘা যখন এসব ভাবনায় মশগুল, তখন আদ্রিয়ান নিশুর উদ্দেশ্যে বলল, বোঝানোর চ্যাপ্টার যদি শেষ হয় তো এখন তোর আদরের বনুকে বল তাড়াতাড়ি রেডি হয়ে আসতে। আমার আরও কাজ আছে, এসব আর ভালো লাগছে না। বলে আদ্রিয়ান ফোন নিয়ে বাইরে চলে গেল। আর মেঘাকে রেখে গেল ভাবনা চিন্তার অম্বরে। হয়তো আজকে ভাবতে ভাবতেই তার দিনগুলো অতিবাহিত হবে, বা এর চেয়েও অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হবে, নাকি এর চেয়েও মারাত্মক কিছু অপেক্ষা করছে। কি হতে চলেছে তাদের জীবনে, কোন দিকে মন নিবে? সন্ধ্যার আলোর প্রকোপ কমে এলো। আধারের আবরণে স্নিগ্ধ প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। গোধূলির সময় কেটেছে অনেকক্ষণ হলো, আর সেই মধুর লগ্নে বাধা পড়েছে মেঘা, আদ্রিয়ান আর নিশি, অয়ন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই সম্পূর্ণ বিধি অনুসারে দুই জুটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এদের মধ্যে এক জুটিকে আনন্দ উল্লাসের সাথেই তাদের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে, আর আরেক জুটির মধ্যে কারোর মধ্যে সেই খুশি দেখা যায়নি, কারণ পরিস্থিতি প্রকাপে পড়ে হয়তো এই বন্ধনটা এলোমেলোভাবেই জুড়ে গেল। কিন্তু এর মধ্যে আরেকটি সত্যির প্রকাশ ঘটল মেঘার কাছে। আদ্রিয়ানের সাথে সে এ নিয়ে দুইবার পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। প্রথমবার কাবির নামে স্বাক্ষর করে, আর দ্বিতীয়বার ধর্ম ও রেজিস্ট্রি করে। ভাবতেই অবাক লাগছে তার। সে আগে থেকে আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী ছিল, কিন্তু এসব তার কোনো কিছুই জানা ছিল না। জানবেই বা কি করে? এগুলো তো আদ্রিয়ান আর তার আব্বুর কারসাজি। এজন্য আব্বুর সাথেও কথা বলেনি। কেন বলবে কথা? তাকে না জানিয়ে এই লোকের সাথে তাকে বিয়েও দিয়ে দিল। তার সাথে প্ল্যানিং করে এই বাড়িতে কিডন্যাপের নাটক করে নিয়েও আসলো, আর তার থেকে সে অজ্ঞাত ছিল এতদিন। দুঃখে তার এখন কান্না আসছে। রাগ করে আর খায়ওনি। এখন সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে আছে। কারোর সাথে কোনো কথা বলবে না। সবগুলো শুধু তার থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে করে। সে তো কবুলও বলতো না, কিন্তু তার আব্বু এমনভাবেই তাকে ব্ল্যাকমেল করলো যে তার মন গলে পানি পানি হয়ে গেছে। তাই মনের কষ্টগুলো ভেতরে রেখেই তিন কবুল বলে সবাইকে সাক্ষী রেখে হয়ে গেল আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী। আদ্রিয়ানও কবুল বলে হয়ে গেল মেঘার অর্ধাঙ্গ। সব কিছুই খুব সুন্দর করেই হয়েছে। এসব যখন ভাবছিল, তখন দরজা ধাক্কানোর আওয়াজ হলো। মেঘা বেলকনি থেকে এসে শোনার চেষ্টা করলো কে এসেছে। যখন বুঝতে পারল নিশি এসেছে, এই মেয়েটার সাথেও সে রাগ। কি সুন্দর আদ্রিয়ানের কথাই তাল মিলে অভিনয় করে তাকে ঘোল খাওয়ালো। আর এসব দেখে আদ্রিয়ানকে কত কিছুই না পড়ল। এখন তো তার সামনে সব পরিষ্কার, কিন্তু এত সব আদ্রিয়ান কেন করছে তার যথার্থ কারণ বলেনি। এইদিকে আদ্রিয়ান এসব ভাবতে ভাবতে দরজা খুলো, কারণ নিশু কিছুক্ষণ পরে বিদায় নেবে। কি ব্যাপার মেঘা বনু, দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করছিলে এতক্ষণ? নিশু মেঘার দিকে তাকিয়ে দেখে মেঘা গাল ফুলে মুখটাকে বেলুন করে রেখেছে। কান্না করার ফলে হালকা চোখের কাজল লেপটে গিয়েছে। আর এতেই মনে হয় মেঘার বধূ সাজটা সার্থক হলো। আদ্রিয়ান যদি মেঘাকে এই রূপে দেখত, তাহলে হয়তো সেখানে কয়েকটা হার্টবিট মিস করত। কিন্তু এই দাভাইটা যে কই গেল? আজকেও কি তার জরুরি কাজ পড়তে হলো? আদ্রিয়ান যে বাড়িতে নেই, সেটা মেঘা এখনো টের পায়নি। তুমি আমার সাথে কথাই বলো না দি। তোমার তো ফিল্মি জগতে অভিনয় করা উচিত ছিল। যেভাবে আমাকে বোকা বানালে তোমরা দুই ভাই বোন মিলে, মনে হয় না এই জন্মে
এই রকম বোকা আমি হয়েছি বা হব। মেঘার এরকম বাচ্চা টাইপের কথা শুনে নিশু ফিক করে হেসে দিল। মেয়েটার অভিমানটাও মনে হয় আদরের অভিমান। এই যে এইভাবে গাল ফুলিয়ে কথা বলছে আর মুখের ভঙ্গিমাগুলো এত আদর লাগছে যে সে আর কি বলবে। যদি সে ছেলে হতো তাহলে এই মেয়েটাকে কখনোই আদ্রিয়ানের হতে দিত না, সে নিয়ে ভেগে যেত। এসবই ভাবছিল আর মেঘাকে কাছে টেনে বুকের মধ্যে মাথাটা নিয়ে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু খেলো। ধুর পাগলি, আমি কি ইচ্ছে করে করছি নাকি? তোর বরটা তো শর্ত দিল যে তার কথায় যদি অভিনয় না করি তাহলে নাকি আয়নের সাথে আমাকে বিয়ে দেবে না। আর যখন ব্যাপারটা আয়ানকে নিয়ে, তখন আমি কি রাজি না হয়ে থাকতে পারি বলো শোনা? নিশুর কথা শুনে একটু দুঃখ লাগলো যে তার শয়তান বরটা সবাইকে শুধু ভয়ই লাগিয়ে তার কাজ আদায় করে। তাকেও তো কত ধরনের ভয় লাগাতো আর তার কার্য সিদ্ধি করত। এই শয়তান বরটাকে কিভাবে যে সাহায্য করবে কে জানে। তার মতো চুনুপুটি মেয়ে কি এই হাতের মতো গন্ডাটাকে ট্যাগ দিতে পারবে? মনে হয় না পারবে। এই যে ভাবনা রানী, দাদাভাই ঠিকই বলে যে তুমি অতিরিক্ত তোমার ওই ছোট্ট মাথায় বেশি প্রেশার দাও। এটা কিন্তু ঠিক না। শোনো, তোমাকে কয়েকটা কথা বলি। তোমার বয়সটা হয়তো কম, কিন্তু সেই তুলনায় কিন্তু তুমি যথেষ্ট ম্যাচিওর। তাই আমার কথাগুলো মন দিয়ে শুনবা। নিশুর কথাই মেঘা মাথা নাড়ল। এরপর নিশু মেঘাকে নিয়ে বেডে বসালো। মেঘার হাত দুটো নিশুর হাতের মুঠিতে নিয়ে, দাদাভাই যখন কিশোর ছিল তখন মামা মামি এক ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। দাদাভাইয়ের পুরো পৃথিবীটা ছিল মামা মামি। যখন ওনারা মারা যায় তখন দাদাভাই অনেক ভেঙে পড়ে। এরপর নানু ভাই দাদুভাই অনেক কষ্টে তাকে সামলায়। যখন দেখেছে দাদাভাই আস্তে আস্তে ঠিক হচ্ছে, তখন তাকে লন্ডনে পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য। কারণ এখানে থাকলে সব সময় মামা মামির কথা মনে পড়বে, এতে দাদাভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তাই সেখানে পড়াশোনা শেষ করে সাথে মামার রেখে যাওয়া বিশাল বিজনেস সামলায়। এরপর আস্তে আস্তে এভাবে সময় যেতে থাকে, কিন্তু এখনও কোনো মেয়ের নেশা তার ছিল না। বিদেশের মাটিতে থাকলেও মেয়েদের নিয়ে মজা কোনো বিষয় ছিল না। কিন্তু দাদাভাই কখনো এই ব্যাপারে ইন্টারেস্ট দেখাতো না। শুধু একটা কথাই বলতো, এসব ফালতু জিনিসের জন্য তার সময় নেই। তখন আমিও বলতাম যে যখন তোমার লাইফে সেই সন্ধিক্ষণ আসবে তখন দেখবে সব কিছুর মূল্যবান সময় মনে হবে। আর দেখো বনু, আমার কথা মিলে গেল। তোমাকে পাওয়ার জন্য দাদাভাই যে কী খেল দেখিয়েছে সেটা শুধু সে আর উপরওয়ালা জানে। তোমাকে এসবের বেলায় একমাত্র কারণ হলো দাদাভাই তোমাকে পাগলের মতো ভালোবাসে। হয়তো তার কার্যকলাপ তুমি বুঝেছ, ওর ইজহার করার পান্থা হয়তো একটু অন্যরকম, কিন্তু তোমাকে সে তার জীবনে সব কিছু দিয়ে রক্ষা করতে চায়। তোমাকে কষ্ট দিয়ে সেও কষ্ট পায়। নিজেকে আঘাত করে এমন পিওর হার্টকে কখনোই অবহেলা করো না। আপন করে নাও। অনেক হয়েছে রাগারাগি, এখন এসব মন ভাঙে নতুন জীবন শুরু করো। দেখবে পৃথিবীর সুখী জুটির মধ্যে তোমরাও সেরা কাপল হবে। এতক্ষণ মেঘা মন দিয়ে সব কথা শুনলো আর চোখের অশ্রু ঝরাতে লাগলো। নিজেকে নিজে এখন দোষারোপ করতে লাগলো। এত কিছু দেখো সে অবুজের মতো কত কিছুই না করলো। আজ অনেক হাট হয়েছে, হয়তো এখন মেঘাকে আর আগের মতো ভালোবাসবে না। তাকে কি মেনে নিবে আজ, নাকি ওইসব কাজের জন্য তাকে দূরে ঠেলে দিবে? এসব ভেবেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। মেঘার অবস্থা দেখে নিশুরও খারাপ লাগছে। মেয়েটা কি এখনই এসব না বললেও পারতো, কিন্তু এতে যে আদ্রিয়ানকে যে সে ভুল বুঝেই যাবে। এতে দুজনের সম্পর্কে ভাটা পড়তে পারে, আর একজন মেয়ে হয়ে এসব সে কখনোই হতে দিতে পারে না। নিশুদি, আমাকে কি উনি আগের মতো আর ভালোবাসবে না? আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে। এখন আমি কি করব বলো না নিশুদি? উনি হয়তো আমাকে আর গ্রহণ করবে না, তাই না নিশুদি? পাগলি একটা, তোমাকে যদি দূরেই সরিয়ে দেবে তাহলে কি এত কিছু করে এভাবে বিয়ে করতো? আসলে দাদাভাটাও না ছোট মেয়েকে আমার ভাবি বানালো, যে কি আর বলবো, খুব বড় ভুল করলো। দি, বলে মেঘা ভ্যা করে কান্না করে দিল। মেঘার হঠাৎ এমন কান্নায় নিশু ঘাবড়িয়ে গেল। ও তো মজা করছিল। নিশু তাড়াতাড়ি মেঘাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, বনু, আমি তো মজা করছিলাম।
হয়েছে হয়েছে, আর কান্না করো না প্লিজ। এরপর দাদা ভাই যদি টের পায় আমার জন্য তার পিচ্চি বউটার চোখে পানি এসেছে, তাহলে তো আমাকে আয়নের সাথে পাঠাবে না। তখন কিন্তু আমিও তোমার সাথে যোগ দেবো কান্নায়। বলেই মুখটাকে দুঃখী দুঃখী ভাব করে ফেলো। আর মেঘা মাথা উঠিয়ে নিশুর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। সত্যি ভাগ্য করে এমন একটা বড় বোন পেল সে। আপন হলেই কি সবাই আপন হয়? হয় না। বড় কখনো কখনো এইভাবে আপন হয় যে তাদের সাথে একদম মিশে যায়, যেমনটা নিশুর সাথে মেঘা মিশে গেল। এরকম আরও কিছুক্ষণ কথা বলে নিশু বিদায় নিল, কারণ একটু পর অয়নের সাথে তার নতুন জীবনের সূচনা করার জন্য শ্বশুর বাড়িতে যাবে। এভাবেই মেঘার অনেকটা সময় পার হয়ে গেল। বর্তমান মেঘা বাসর ঘরে বসে বসে এসবই এতক্ষণ ধরে ভাবছিল, আর সব কিছু কীভাবে স্বাভাবিক করবে তা ভাবছিল। অনেক হয়েছে রাগ, অভিমানে পালা। এখন সে একজন নিখুঁত অর্ধাঙ্গিনী হয়ে দেখাবে। যখনই অর্ধাঙ্গিনী জিনিসটা মাথায় আসলো, তখনই লজ্জের গালটা লাল হয়ে গেল। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে সে আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী হয়েছে। সারা জীবনের জন্য কাছের মানুষটা তার হয়ে গেল। এত সুখ সুখ অনুভূতি হচ্ছে যে মেঘা মনে হয় পাগল হয়ে যাবে। প্রায় অনেকক্ষণ ধরে মেঘা বসে আছে। দাদিমার তন্নি মিলে মেঘাকে বাসর ঘরে বসিয়ে গেছে সেই রাতের 10টায়। এখন বাজে রাতের 1টা। হ্যাঁ, তন্নিও এসেছে। আদ্রিয়ানি আসতে বলেছে। বান্ধবীকে পেয়ে মেঘা তো ভীষণ খুশি হয়েছিল। এরপর অনেক কথা হলো তাদের সাথে। দাদিমাও যোগ দিয়েছিল। দাদিমা এখন মেঘার সাথে আবার আগের মতোই কথা বলছে, সাথে অনেক উপদেশও দিল। আর তনি তো অনেক গভীর গভীর কথা বলেছে যে তার কান দুটো গরম হয়ে গিয়েছিল। আল্লাহ, মেয়েটাও কি এক পিস রে বাবা। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লো খবর নেই। হঠাৎ দরজা খোলার শব্দতে মেঘার ঘুমটা হালকা হলেও চোখ জোড়া খুলতে পারল না। আদ্রিয়ান ঢুকিয়ে দেখলো তার রুমটা পুরো ফুলের রাজ্যে করে ফেলেছে। খুব সুন্দর করে রুমটা ডেকোরেট করা হয়েছে। আদ্রিয়ান রুমে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে বেডের দিকে তাকালো। বেডটিকেও আলিশানভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। মনে হচ্ছে পুরো একটা ফুলের বাগান। আর সেই বাগান আলোকিত করে আছে ভেতরে থাকা তার জীবনের বিশেষ ফুলটি, যে কিনা ফুলের রানী হিসেবে আছে। কিন্তু সেই রানী আপাতত ঘুমপড়ির সাথে ঘুমের জগতে মিশে আছে। আদ্রিয়ান সামনে আগাতে লাগলো। এরপর বেডের ঝুলে থাকা ফুলের শাড়িগুলো সরিয়ে মেঘার কাছে চুপটি করে বসলো। দেখলো মেঘা বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে। মেঘার এই বধূ রূপটা আদ্রিয়ানের হার্টবিটটা বাড়িয়ে দিল। এত স্নিগ্ধ লাগছে তার পিচ্চি বউটাকে। হ্যাঁ, তার পিচ্চি বউ, তার জীবনের আলো এই ফুলটি। আমার পরি, আমার পিচ্চি বউ, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, আমার স্নিগ্ধ ফুল। সকালের স্নিগ্ধ আলোড়নে চারিদিকে হিমেল বাতাস প্রভাবিত হচ্ছে। মধ্যরাতে বৃষ্টি হয়। এখন চারিদিকে ফোটা ফোটা শিশিরগুলো চমৎকার রূপ নিয়েছে। আর সেই চমৎকার প্রকৃতির সাথে ফুলগুলো মেতে আছে তাদের সাথে রূপ বাড়াতে। আহা, কি সুন্দর সেই প্রকৃতির কাঁচা গন্ধ। আর সেসবের মোলায়েম গন্ধ আস্তে আস্তে মেঘার নাসান্তে প্রবেশ করে। কিন্তু তার সাথে কোনো পুরুষালী গায়ের পারফিউমের তীব্র গন্ধ নাসান্তে বাড়ি খাচ্ছে বারংবার। এতে সব কিছুর মধ্যেই কিছুতেই আর ঘুমিয়ে থাকতে পারল না। টুপ করে চোখটা খুলে ফেলে। এরপর সামনে তাকাতে দেখে কারোর বস্ত্রহীন বুকে নাক বাজিয়ে শুয়ে আছে। এরপর মাথাটা তুলে দেখে ব্যক্তিটির মুখ দেখার চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তিটি যে আগে থেকে তার দিকে তাকিয়েছিল তা দেখেই দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। এরপর সেই ব্যক্তি থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। পেটে অজস্র ব্যথা অনুভব করলো। তার সাথে সাথেই আহ করে উঠল। সমস্যা কি তোমার? আস্তে ওঠা যায় না? আমার থেকে শুধু পালানোর ফন্দি? দেখি কোথায় লেগেছে। বলে আদ্রিয়ান যখন চাদর উঠিয়ে দেখতে নেবে, তখন মেঘা লজ্জের চাদরটা সরাতে দিল না। এতে আদ্রিয়ান কানের কাছে গিয়ে লো ভয়েসে, গতকাল রাতেই কিন্তু সব লজ্জা দেখে নিয়েছি, এখন এত লজ্জা পেয়ে কি হবে? নাকি তুমি চাইছো আবার তোমার লজ্জাগুলো খুঁটে খুঁটে ভাঙাই? আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার তো জান যায় যে অবস্থা। কি অশুভ লোকটা! কালকে পাগলামিগুলো কি কম ছিল যে এখন আবার? এসব ভেবেই আরও বেশি লজ্জা পেতে লাগলো। আর ভাবতে লাগলো কালকের ঘটনা। গতকাল রাত্রে আদ্রিয়ান যখন মেঘাকে দেখতে ব্যস্ত, তখন মেঘার ঘুমটা হালকা হলো। এরপর পিটপিট করে
চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে আদ্রিয়ানের সম্মুখে বসলো। ততক্ষণে আদ্রিয়ানও খেয়াল করলো মেঘা জেগে গেছে। মেঘাকে বউ রূপে খুবই মোহনীয় লাগছে, আর ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি তার, যার জন্য বাচ্চা বাচ্চা টাইপের লাগছে। আর কাজলও হালকা ল্যাপটানো। বেশিক্ষণ এসব খেয়াল না রেখে মেঘাকে বলো শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে অজু করে আসতে।